আজকের ভিডিওয় তোমাদের সকলকে স্বাগত। ফ্যাটের কাজ ও শ্রেণীবিভাগ সম্বন্ধে শিখে নেব এই পর্বে, আর তাই আমরা চলে এসেছি পটলডাঙ্গায়। আজকে আবার মাস্তুতো দাদা গুগলের সাথে সবাই কলকাতা ভ্রমণে বেরিয়েছে। চিড়িয়াখানা, মিউজিয়াম, বিড়লা তারামণ্ডল এইগুলো দেখতে দেখতেই প্রায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। যদিও ব্রেকফাস্টে পাউরুটি, ডিম সেদ্ধ, কমলা লেবু, নলেন গুড়ের সন্দেশ ছিল, আর লাঞ্চে ফ্রাইড রাইস আর চিলি চিকেনের প্যাক বক্সও ছিল। কিন্তু টেনিদা তো টেনিদাই। 2 ডজন পাউরুটি, 14টা ডিম সেদ্ধ এবং 10টা কমলা লেবু আর 19টা সন্দেশ, তারপর দুপুরে 6টা লাঞ্চ বক্স খেয়েও বিড়লা তারামণ্ডল থেকে বেরিয়েই বিকেল 4টের মধ্যে তার আবার ভীষণ খিদে পেয়ে গেল। আর কি ধরনের খাবার খাওয়া হবে তাই নিয়ে কথা প্রসঙ্গে কথা উঠলো ফ্যাটের কাজ নিয়ে। আর গুগলও বেশ সুন্দরভাবে বলতে শুরু করলো, সারাদিনের কাজের জন্য যত শক্তির প্রয়োজন হয় তার 15 থেকে 30% আসবে এই ফ্যাট জাতীয় খাবার থেকে। যদি 1 গ্রাম ফ্যাটকে দহন করা যায় তাহলে তার থেকে 9.3 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। এই তাপ উৎপাদন করে শক্তি প্রদান করা হলো ফ্যাটের প্রধান কাজ। গুগল একটু থামতেই হাবুল জানতে চায়, আচ্ছা গুগল, কত দেখি ফ্যাটের কি আরো কোনো কাজ কাম আছে নাকি শুধু এইটাই ওর কাজ? হাবুলের কথা একটু মুচকি হেসে বলতে শুরু করে গুগল, প্রতিদিনের খাবারে কিছু পরিমাণ ফ্যাট থাকা ভালো। তার কারণ কিছু ভিটামিন আছে, যেমন ধরো ভিটামিন এ, ডি, ই, কে, যারা শুধুমাত্র স্নেহ পদার্থে দ্রবীভূত হয়, না হলে তারা কিছুতেই আমাদের শরীরে কাজ করতে পারে না। তাই সেই সকল ভিটামিনের ঠিকঠাক কাজের জন্য কিছু পরিমাণ ফ্যাট খাওয়া অবশ্যই উচিত। এমনকি আমাদের দেহে কোষ গঠনের জন্য, সুন্দর মসৃণ ত্বকের গঠনের জন্যেও ফ্যাটের প্রয়োজন হয়। আবার দেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতেও ফ্যাটের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেটা কীরকম না, অতিরিক্ত ফ্যাট আমাদের ত্বকের নিচে ট্রাইগ্লিসারাইড হিসেবে অ্যাডিপোজ কলায় জমা হয়। এই ট্রাইগ্লিসারাইড দেহের ভিতরের তাপ বাইরে বেরোতে দেয় না, ফলে দেহের তাপ নিয়ন্ত্রণে থাকে। এই অ্যাডিপোজ কোষগুলো কিন্তু বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ওপর একটা আবরণী হিসেবে কাজ করে, সেখানে যাতে বাইরের থেকে কোনো আঘাত না লাগে, ফলে ওই অঙ্গ প্রত্যঙ্গকে বাইরের আঘাতের হাত থেকে রক্ষা করে। ফ্যাটের মধ্যে থাকা কোলেস্টেরল কিন্তু ভিটামিন ডি আর ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন নামক কিছু হরমোন তৈরি করতে সাহায্য করে। তবে শুধু যে আমাদের শরীরের ভিতরেই ফ্যাট এই ধরনের কাজ করছে এমন কিন্তু নয়, রান্না করা খাদ্যের গন্ধ আর স্বাদও বাড়িয়ে তোলে ফ্যাট। গুগল একটু থামতেই পেলা জানতে চায়, আচ্ছা গুগলদা, এ তো গেল ফ্যাটের বিভিন্ন ধরনের কাজের কথা। এখন আমার প্রশ্ন হলো, তবে কি সব ফ্যাট একই ধরনের হয় গো? পেলার প্রশ্নে বলতে শুরু করে গুগল, না, কিছু স্নেহ পদার্থ আছে যেগুলো তরল, যেমন ধরো তেল জাতীয় পদার্থ, যেমন নারকেল তেল, সর্ষের তেল, বাদাম তেল ইত্যাদি। আবার কিছু স্নেহ পদার্থ আছে যেগুলো কঠিন হয়। এমন কিছু ফ্যাটের উদাহরণ দাও দেখি। মাখন, বিভিন্ন জন্তুর চর্বি, বনস্পতি, মার্জারিন ইত্যাদি। ফ্যাট একই রকমের হয় না, আর এই বিভিন্নতা অনুযায়ী আমরা ফ্যাটকে 4 রকম ভাবে ভাগ করতে পারি। 1 হলো ভৌত ধর্ম অনুযায়ী ফ্যাটের শ্রেণীবিভাগ, 2 দৃশ্যতা অনুযায়ী ফ্যাটের শ্রেণীবিভাগ, 3 হলো উৎস অনুযায়ী ফ্যাটের শ্রেণীবিভাগ, আর 4 নম্বর হলো গঠন অনুযায়ী তাদের শ্রেণীবিভাগ। সবার জন্য এগরোল আনতে গেছে ক্যাবলা, সবার জন্য একটা করে, আর টেনিদার 4টে। তা প্রথমটায় একটা কামড় দিয়ে পেলা বলে, না এভাবে নয়, এই 4টে ভাগ সম্বন্ধে একটু বিস্তারিতভাবে বলবে প্লিজ। খেঁচিয়ে ওঠে টেনিদা, ওনাকে বিস্তারিতভাবে বলতে হবে কেন? বলে, তুমি কোন লাটের বাট শুনি, মনে তো আর রাখতে পারবে না কিস। এতকাল আমাকে বকবক করিয়েছে, এখন গুগলকে পেয়ে ওকে পাকড়াও করেছে। বলি, তোমার জন্য কি আমরা একটু শান্তিতে এগরোলটাও চেখে দেখতে পারবো না? টেনিদার কাছ থেকে হয়তো আরো ধ্যাতানি জুটতো, কিন্তু গুগল বলতে শুরু করায় বাধ্য হয়ে থামতে হয় টেনিদাকে। দেখ, প্রথমেই ফ্যাটকে আমরা তার অবস্থা অনুযায়ী বা ভৌত ধর্ম অনুযায়ী 2 রকম ভাবে ভাগ করতে পারি। 1 কঠিন স্নেহ পদার্থ, আর 2 তরল স্নেহ পদার্থ। কঠিন মানে যে স্নেহ পদার্থগুলো ঘরোয়া তাপমাত্রায় বা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে, কিন্তু তাপ প্রয়োগ করলে গলে যায়, তাদের কঠিন ফ্যাট বলা হয়। যেমন ধরো মাখন, মার্জারিন, বনস্পতি ইত্যাদি। আবার কিছু স্নেহ পদার্থ আছে যারা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা ঘরোয়া তাপমাত্রায়
তরল অবস্থায় থাকে তাদেরকে তরল স্নেহ পদার্থ বলা হয়। যেমন যে কোনো ধরনের তেল, যেমন ধরো নারকেল তেল, বাদাম তেল, সর্ষের তেল ইত্যাদি। এরপর চলে আসি ফ্যাটের দ্বিতীয় শ্রেণী বিভাগে। এখানে ফ্যাটের দৃশ্যতা অনুযায়ী ফ্যাটকে আমরা দুরকম ভাবে ভাগ করতে পারি। কি কি? এক, অদৃশ্য ফ্যাট এবং দুই, দৃশ্য ফ্যাট। অদৃশ্য মানে তো বুঝতেই পারছো, যা কিছু চোখে দেখা যায় না, মানে যে সকল ফ্যাটগুলো খাবারের মধ্যেই থাকে কিন্তু আমরা বাইরে থেকে চোখে দেখতে পাই না, তাকে অদৃশ্য ফ্যাট বলা হয়। যেমন ধরো দুধ, ডিম, পনির ইত্যাদি খাবারের মধ্যে যে সকল ফ্যাট জমা থাকে সেগুলো হলো অদৃশ্য ফ্যাট। আবার এমন কিছু খাদ্যবস্তু আছে জানো, যেগুলো বাইরে থেকে দেখলে ফ্যাট বলে চেনা যায়। যেমন ধরো মাখন, ঘি, সর্ষের তেল ইত্যাদি, এগুলোকে বলা হয় দৃশ্য ফ্যাট। তৃতীয় ভাগে ফ্যাটকে তার উৎস অনুযায়ী দুরকম ভাবে ভাগ করা যায়, যেমন উদ্ভিজ্জ উৎস এবং প্রাণীজ উৎস। দেখো নাম থেকেই বোঝা যাচ্ছে, যেগুলো আমরা উদ্ভিদের থেকে পাই তাকে আমরা উদ্ভিজ্জ ফ্যাট বলি, যেমন সর্ষের তেল, নারকেল তেল, তিল তেল, বাদাম তেল, মার্জারিন, বনস্পতি ইত্যাদি। আর প্রাণী জগৎ থেকে যে ধরনের ফ্যাটগুলো আমরা পাই তাকে আমরা প্রাণীজ স্নেহ পদার্থ বলি। সেগুলো কি কি? না ঘি, মাখন, মাছের তেল, জন্তুর চর্বি ইত্যাদি। একটু থেমেছে গুগল, আর হাতের করগুনে পেলা বলে ওঠে, তিনটে প্রকারভেদ তো হলো, কিন্তু ফ্যাটের চতুর্থ প্রকারভেদ সেটা সেটা টেনিদা খেঁচিয়ে ওঠে। এখন আর নো কথা, এখন বরফের সাথে লেবু জল খাবো আর বাড়ি ফিরবো, যা কথা ফের ও বেলা। অগত্যা থামতে হয় পেলাকে, ওরা ফিরে যায় যাক। এসো এই বেলা আমরা একটু ঝালিয়ে নিই কি কি শিখলাম এই পর্ব থেকে। আমরা শিখলাম স্নেহ পদার্থের কাজগুলো কি কি, স্নেহ পদার্থের শ্রেণীবিভাগ, ভৌত ধর্ম অনুযায়ী শ্রেণীবিভাগ, দৃশ্যতা অনুযায়ী শ্রেণীবিভাগ ও উৎস অনুযায়ী ফ্যাটের শ্রেণীবিভাগ সম্বন্ধে সবটা। তাই তো এই ভিডিও তাহলে আমরা এখানেই শেষ করছি। পরের পর্বে আসছি নতুন কোনো টপিক নিয়ে, একদম মিস করো না যেন। মনে রেখো, 1 গ্রাম ফ্যাটকে দহন করা হলে তার থেকে 9.3 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। ভৌত ধর্ম অনুযায়ী ফ্যাটকে দুরকম ভাবে ভাগ করতে পারি, 1 কঠিন স্নেহ পদার্থ এবং 2 তরল স্নেহ পদার্থ। ফ্যাটের দৃশ্যতা অনুযায়ী ফ্যাটকে আবার দুরকম ভাবে ভাগ করা যায়, 1 অদৃশ্য ফ্যাট এবং 2 দৃশ্য ফ্যাট। তৃতীয় ভাগে ফ্যাটকে তার উৎস অনুযায়ী দুরকম ভাবে ভাগ করা যায়, 1 উদ্ভিজ্জ উৎস এবং 2 প্রাণীজ উৎস।